বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, আইনের ভাষায় যাকে বলা হয় রেপ অন ফলস প্রিটেক্সট অফ ম্যারেজ। এই যে কথাটা বললাম আমি আপনাদেরকে, এই বিষয়ে কিন্তু অনেকেই ভুক্তভোগী এবং আজকে হয়তো আপনার পরিচিত কেউ বা আপনি নিজেও হতে পারেন, হয়তো সেই কেসে আপনি অভিযুক্ত হয়েছেন বা জেলে গেছেন বা সেই কেসের ব্যাপার নিয়ে লড়াই করছেন। তো আজকের বিষয়বস্তু কিন্তু এই বিষয়টি নিয়েই। তো সকলকে স্বাগত জানাচ্ছি, আমি অ্যাডভোকেট দীপঙ্কর আমার এই চ্যানেলে। তো ভিডিওটি শুরু করার আগে যেটা আমি সবার কাছে অ্যাপিল করি যে আমার যে ভিডিওগুলো সেগুলো পুরোটাই দেখার চেষ্টা করবেন। যদি পুরোটি না দেখেন তাহলে কিন্তু আপনাদের কাজে কোনোভাবেই আসবে না, কারণ আপনি যদি অল্প একটু দেখেন সেইটুকু দেখাতে কিন্তু আপনার সব টোটাল জ্ঞানটা আসবে না। আর আমি যে কারণের জন্য এই চ্যানেলটা তৈরি করেছি যাতে মানুষ প্রতারিত না হয়। তো যে বিষয়টি বললাম আমি, বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, এটা কখন হয়? যখন একজন মহিলা এবং পুরুষের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয় এবং সেই শারীরিক সম্পর্কের যে বেস হয় সেই বেসটা হয় হচ্ছে বিবাহের প্রতিশ্রুতি। এবং শারীরিক সম্পর্কের পরে যখন অন্য পার্টি কোনো এক পার্টি বিবাহের অনিচ্ছা প্রকাশ করে এবং বিবাহ করতে অস্বীকার করে, সেক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত পার্টি আরেকের বা অন্য পার্টির উপরে রেপ কেসের একটা কেস ফাইল করে থানাতে। তবে এখানে আমি এই বিষয়ের উপরই সুপ্রিম কোর্ট একটি বিশেষ 2023 সালে একটি বিশেষ ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছে। সেই কেসটি হলো নঈম আহমেদ ভার্সেস স্টেট 2023 SC 202। তো কেসের ফ্যাক্টটি হচ্ছে এরকম যে অভিযুক্ত যে সে প্রসিকিউটেক্স মানে এফআইআর করতেই যে মহিলা যার উপরে রেপ হয়েছে বলে অভিযুক্ত, সে কিন্তু সামনাসামনি বাড়িতে থাকতো, মানে দুটো ফ্ল্যাট থাকতো সামনাসামনি ফ্ল্যাটে দিল্লিতে। এবং সেই সময় তাদের পরিচয় বেসের উপরে ডিপেন্ড করে তাদের কিন্তু পরিচয়টা আরও ঘনিষ্ঠ হয় এবং একে অপরের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এবং সেই সময় নঈম আহমেদ যে অভিযুক্ত যে এফআইআর কর্তা যে তাকে কিন্তু একটা প্রমিস করে যে তাকে বিবাহ করবে। সেই কারণে কিন্তু যে এফআইআর কর্তা সে তার যে হাজব্যান্ড এবং তার যে দুটা বাচ্চা ছিল তার, সেই বাচ্চাকে কিন্তু সে ছেড়ে চলে আসে। তো ব্যাপারটা হচ্ছে এরকম করে যে নঈম আহমেদের ফলস প্রমিসের উপরে ডিপেন্ড করে অভিযোগকর্তা ডিভোর্স নিয়ে নিচ্ছে তার স্বামীর কাছ থেকে এবং তার যে দুটো সন্তান আছে সেই দুটো সন্তানকেও সে ছেড়ে চলে আসছে নঈম আহমেদের কাছে। এবং যখন তাকে বিবাহ করতে বলছে সে অস্বীকার করছে এবং তার ফলস্বরূপ এফআইআর থানাতে করা হচ্ছে এবং পুলিশ অ্যারেস্ট করছে নঈম আহমেদকে। কিন্তু এর ভিতরেও যে কথাবার্তাগুলো আছে সেই ভিতরের কথাবার্তাগুলো কিন্তু আমি আজকে আলোচনা করব। যে আমি প্রত্যেকটা যে ভিডিও বানাই সেই ভিডিওটা কিন্তু কেউ ভাবে হয়তো পুরুষদের দিকে চাপ নিয়ে বলছি বা কেউ বলছে হয়তো মহিলাদের দিকে নিয়ে বলছি। না, আমি কিন্তু দুজনের জন্যই বলি। আমি বলি একটা কেস রেফারেন্স নিয়ে বলি যে এই কেসে এই জাজমেন্ট হয়েছে এবং সেটাতে অভিযুক্ত যেভাবে শাস্তি পাচ্ছে বা যে এফআইআর করছে সে যেভাবে বিচার পাচ্ছে, এটা কিন্তু দুদিক দিয়ে দেখা যায় যে ভুলটা যাতে আপনারা না করেন, সেই ভুলটা আপনাদের যাতে না হয় সেই কারণে কিন্তু এগুলো বলছি। তো যখন অভিযোগ করতেই যখন থানাতে এফআইআর করে নঈম আহমেদের বিরুদ্ধে, তখন কিন্তু ট্রায়াল কোর্ট তাকে 10 বছরের সাজা এবং 50 লাখ টাকার জরিমানা করে। 50 লাখ টাকা জরিমানা করে হচ্ছে এফআইআর করতেই যে মহিলা তাকে দেওয়ার জন্যে। নঈম আহমেদ এই অর্ডারের এগেনস্টে কিন্তু হাইকোর্টে চলে যায়, দিল্লি হাইকোর্টে যাওয়ার পরে কিন্তু সাজা কিছুটা কম করে দেয়, এরকম 10 বছরের সাজাটাকে 7.5 বছর করে দেয়, কিন্তু 50 লাখ টাকার যে জরিমানাটা সেটা কিন্তু 50 লাখ টাকাই রাখে। এরপরে হাইকোর্টের ডিসিশনের পরে কিন্তু নঈম আহমেদ চলে যায় হচ্ছে সুপ্রিম কোর্টে। যেই সাইটেশনটা আমি বললাম একটু আগে, নঈম আহমেদ ভার্সেস স্টেট 2023 সুপ্রিম কোর্ট 202। তো সেখানে নঈম আহমেদ যে নিজের গ্রাউন্ডে অ্যাপিল করেছিল সেই অ্যাপিলে সেখানে সে বলছিল, প্রথম গ্রাউন্ড যেটা ছিল যে এই যে আমার উপরে যে অভিযোগ করা হয়েছে যে আমি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছি সেটি একদমই মিথ্যা। কারণ অভিযোগ করতে একজন প্রাপ্তবয়স্ক এবং সে আমার বিষয়ে সব কিছু জানতো এবং তারপরেই সে কিন্তু আমার সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়। দ্বিতীয় যে গ্রাউন্ডটা হয় যে
এফআইআর কর্তৃক যে এফআইআরটা করেছিল তাতে কিন্তু সে উল্লেখ করেছিল যে সে নাইম আহমেদের যে বাড়ি মানে বসত বাড়ি যে অরিজিনাল বাড়ি সেখানে সে যায়, যাওয়ার পরে সেখানে তার স্ত্রীর সঙ্গে দেখা হয় এবং স্ত্রীর সঙ্গে কথাবার্তা হওয়ার পরে তারা অস্বীকার করে তাকে সম্পর্কের মধ্যে আনতে বা বিবাহ করতে। তারপরে কয়েক বছর পরে বা 2 বছর পরে 2012-তে সে যায় নাইম আহমেদের বাড়িতে এবং 2014-তে এসে কিন্তু সে এফআইআরটা করে। তা সেখানে এটা বোঝা যাচ্ছে পরিষ্কার সে জানতো যে সে বিবাহিত, তারপরেও কিন্তু সে সম্পর্কে লিপ্ত ছিল। তৃতীয় যেটা হচ্ছে, যেটা আমি বলে ফেলেছি আগে, যে মহিলা কিন্তু একজন মেট্রো সিটিতে থাকা মহিলা এবং বাই এজ সে মেজর, তার 2টো সন্তান আছে এবং তার সে হাজব্যান্ডও আছে। এটা এখানে থেকে বলা যাবে না যে তার যে কনসেপশনটা, যে তার যে মতটা নেওয়া হয়েছে, কনসেন্টটা নেওয়া হয়েছে, সেটা কোনো মিসকনসেপশনের উপরে ডিপেন্ড করে নেওয়া হয়েছে। এবং এটাতেও বলা যায় যে যে কেসটা করা হয়েছে সেটা টোটালটাই মিথ্যে। এটা কেস হতে পারে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের, কিন্তু কখনোই রেপের কেস হতে পারে না। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বিচার যখন করে, দুই পক্ষকে শোনার পরে বিচার করার সময় তিনি সবার প্রথমে যায় যেটা দেখেন, ডেফিনেশন অফ রেপ কাকে বলে। 375 আইপিসিতে বলা আছে রেপের ডেফিনেশনটা, আপনারা দেখে নেবেন, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। তো এখানে বলা হচ্ছে যখন কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক কোনো পুরুষ তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে বা চেষ্টা করে বা আংশিকভাবেও করে, সেই ব্যাপারটাকে কিন্তু বলা হয় ধর্ষণ। এইবার যেখানে বলা হচ্ছে যে উইদাউট দ্য কনসেন্ট, মানে মত ছাড়া, সহমতি ছাড়া, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছেন সেকশন 90 অফ আইপিসি। সেখানে বলা হয়েছে যে কোনটা মিসকনসেপশন আর কোনটা কনসেপশন। এখানে কিন্তু কয়েকটা ক্রাইটেরিয়া লেখা আছে, 1 2 3 4 বা ABCD এরকম করে। এখানে প্রথমত যেটা বলা হচ্ছে, মিসকনসেপশন কোনটা, যখন প্রাণনাশের ভয় দেখিয়ে কোনো কনসেন্ট নেওয়া হবে বা মত নেওয়া হবে, তখন সেটা মিসকনসেপশন। যখন যার কনসেন্ট নেওয়া হচ্ছে তার বয়স 18 বছরের নিতে হবে, সেটা মিসকনসেপশন হয়ে যাচ্ছে বা উইদাউট দ্য কনসেন্ট হয়ে যাচ্ছে। এবং সাথে আরও বিষয় যেটা বলা হয়েছে যে যদি যে মতটা নেওয়া হয়েছে সেটা কোনো কিছুর অছিলা দেখে বা লোভ দেখিয়ে নেওয়া হচ্ছে বা অন্য কাউকে মেরে ফেলার ভয় দেখিয়ে নেওয়া হচ্ছে, সেটাও কিন্তু মিসকনসেপশনের মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু এই কেসের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায়নি। এই কেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে মহিলা প্রথম থেকেই মেজর ছিল এবং তিনি যথেষ্ট শিক্ষিত ছিল এবং তাকে কোনো রকম মৃত্যুর ভয়ও দেখানো হয়নি এবং সে জানতো যে নঈম আহমেদ বা অভিযুক্ত বিবাহিত, তারপরে কিন্তু সে তার সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিল। এবং অভিযুক্তের উকিলের দ্বারা আর একটা আর্গুমেন্ট করা হয়েছিল যে নঈম আহমেদ অভিযোগ করতেই যে ছিল তাকে কিন্তু মনিটারি একটা সাপোর্ট দিত। তো এই সাপোর্টটা কিন্তু কন্টিনিউ চলেছিল 2009 থেকে 2014 অবধি। কিন্তু 2014 শেষের দিকে মানে এক থোক একটা টাকা চায় অভিযুক্তর কাছে, সেই অভিযুক্ত তখন সেটা দিতে না পারার জন্যেই রাগের বশত বা রাগের চক্করে বা এই সব কারণের জন্য কিন্তু সে এফআইআরটা করে ফেলায় এবং এফআইআর করার পরে কিন্তু চেষ্টা করে যাতে অভিযুক্ত এই মিথ্যা কেসে একটা সাজা পায়। এই সব কিছু বিচার করার পরে সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দেয় সেই জাজমেন্টে পরিষ্কার করে বলে দেয় এবং কিছু ল্যান্ডমার্ক জাজমেন্ট যেগুলো আগে ডিসাইড হয়েছিল সুপ্রিম কোর্টে, সেগুলো হচ্ছে উদয় ভার্সেস কর্ণাটকা 2023, দীপক গুলাটি ভার্সেস ডক্টর সোনা। এই সব কেসের মধ্যে কিন্তু পরিষ্কার করে বলা আছে যেসব কেসে এই রেপ কেসের ক্ষেত্রে কনসেন্টটা আদায় করা হচ্ছে মিসকনসেপশনের দ্বারা, সেক্ষেত্রে কিন্তু রেপটা এখানে এস্টাবলিশড হবে, নচেত কিন্তু হবে না। তো এখানে সুপ্রিম কোর্ট অবজারভেশনে দেখে বলে যে এই কেসে কিন্তু কোনো ক্ষেত্রেই জোরপূর্বক বা কোনো মিথ্যা কথা বলে কিন্তু সে নেয়নি। অভিযুক্ত যে ছিল সে কিন্তু বারবারই বলেছে হ্যাঁ বিয়ে করব, কিন্তু তার যে বাধ্যবাধকতা ছিল এবং অভিযোগ করতেই যে ছিল সে কিন্তু জানতো যে নঈম আহমেদ বিবাহিত। এই জানাটার উপরে ডিপেন্ড করে কিন্তু বলা যেতে পারে যে সে নিজের ইচ্ছাতে মত দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল। এবং সর্বশেষ সুপ্রিম কোর্ট প্রত্যেকটা সাবঅর্ডিনেট কোর্টকে বলে দেয় যে এরপর থেকে যখনই কোনো রেপ কেসের এই ফল প্রিটেক্সট অফ ম্যারেজের যে কেসগুলো আসবে তাতে কিন্তু এই দুটো ব্যাপার কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করে রাখবেন যে কোন রিলেশনটা উইথ কনসেন্ট আর কোনটা হচ্ছে
উইদাউট কনসেন্ট বা কনসেনসুয়াল রিলেশনশিপ আর কোনটা হচ্ছে রেপ। এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে আপনাদেরকে এবং জাজমেন্ট তারপরে দিতে হবে। এবং যে কেসের ব্যাপারে আমি বলছি সেই কেসে কিন্তু অভিযুক্ত যে সে বেকসুর খালাস পায়। আমি যে আপনাদেরকে আজকে ইনফরমেটিভ ভিডিওটি দিলাম বা আপনাদের সামনে করে দেখালাম, সেটা যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের কাজে লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। নমস্কার।